আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজ তোমাদের সকলকে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তাহমিনা আক্তার মুক্তা, সহকারী শিক্ষক বিজ্ঞান, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমি আজ তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর রসায়নের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি। এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে পূর্বে আমি এই অধ্যায়ের উপর তোমাদের দুটি ক্লাস নিয়েছি। আজকে আমার এই অধ্যায়ের উপর তৃতীয় ক্লাস, অর্থাৎ যেটাকে আমি লিখেছি পার্ট 3 হিসেবে। আমি গত ক্লাসে তোমাদের কিছু এই অধ্যায়টা পড়িয়ে কিছু কাজ দিয়েছিলাম, একটা গাণিতিক সমস্যার সমাধান করতে দিয়েছিলাম। আশা করি যে তোমরা সমস্যাটা সমাধান করেছ এবং আমি গত ক্লাসে যতটুকু পড়িয়েছি আমি আশা করি যে তোমরা অতটুকু বুঝতে পেরেছো। আজ আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে, যে তড়িৎ রাসায়নিক কোষ, বিদ্যুৎ পরিবাহী ও তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ এবং লবণ সেতু, এই বিষয়গুলো নিয়ে। সর্বপ্রথমে আমি আসি তড়িৎ রাসায়নিক কোষ কি। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যে কোষে রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ আবার দুই ধরনের হয়। এটা হচ্ছে ধরো তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের হয়। একটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ, আরেকটা হচ্ছে কি গ্যালভানিক কোষ। দেখো, তড়িৎ রাসায়নিক কোষের দুই প্রকার, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে যে কোষে তড়িৎকে একটু আগে বললাম যে তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে এখানে যে দ্রবণটা থাকবে সেটাতে বাহির থেকে যখন তুমি বিদ্যুৎ প্রবাহ চালনা করবে তখন দ্রবণে উপস্থিত বস্তুটা বা যৌগটা বিভিন্ন আয়নে বিশ্লেষিত হবে এবং বিভিন্ন আয়নে বিশ্লেষিত হয়ে যখন সেটা বিদ্যুৎ পরিবহন করবে সেই কোষটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর এই ঘটনাটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ যে কোষের মধ্যে যৌগটা বিভিন্ন আয়নে বিশ্লেষিত হয়ে বিদ্যুৎ পরিবহন করে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর এই ঘটনাটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ তড়িৎ শক্তিকে যখন রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিণত করা সম্ভব হচ্ছে যে কোষে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এবার আসো যে গ্যালভানিক কোষ কি। গ্যালভানিক কোষ আবিষ্কারের ক্ষেত্রে প্রথমে বলি, সর্বপ্রথম বিজ্ঞানী গ্যালভানি এবং বিজ্ঞানী যেটাকে বলে ভোল্টা, দুজন বিজ্ঞানী ছিল। বিজ্ঞানী গ্যালভানি এবং বিজ্ঞানী ভোল্টা দুজনে পৃথকভাবে এই কোষ আবিষ্কারের চেষ্টা করেন এবং সর্বপ্রথম গ্যালভানিক কোষের ক্ষেত্রে দেখা যায় 1780 সালে বিজ্ঞানী গ্যালভানিক কোষের ক্ষেত্রে গ্যালভানি 1780 সালে এবং বিজ্ঞানী ভোল্টা 1800 সালে। দুজন বিজ্ঞানী, একজন গ্যালভানি 1780 সালে এবং বিজ্ঞানী ভোল্টা 1800 সালে পৃথকভাবে প্রমাণ করতে সক্ষম হন যে স্বতঃস্ফূর্তভাবে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন
করা সম্ভব। স্বতঃস্ফূর্তভাবে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেজন্য পরবর্তীতে এটা বিজ্ঞানী গ্যালভানিক নাম অনুসারে এটাকে গ্যালভানিক কোষ বলা হয়, তবে এটাকে ভোল্টাইক কোষও বলা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় কি ভোল্টাইক কোষ, কারণ এই কোষ আবিষ্কারের ক্ষেত্রে দুজন বিজ্ঞানী সমন্বিতভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যান এবং দুজন পরবর্তীতে পৃথক পৃথকভাবে তাদের ফলাফল প্রকাশ করেন এবং দুজনের ফলাফল অনেকটা একই রকম হয়, যে স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ স্বতঃস্ফূর্তভাবে যখন জারণ বিজারণ বিক্রিয়া ঘটে তখন সেক্ষেত্রে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব। এজন্য এটার নাম হচ্ছে গ্যালভানিক কোষ এবং এটাকে আরেকটা নামে আখ্যায়িত করা হয়, যেটার নাম হচ্ছে কি ভোল্টাইক কোষ। তাহলে আমি তোমাদেরকে তড়িৎ রাসায়নিক কোষ কি, তড়িৎ রাসায়নিক কোষ কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ, এটা বললাম। তারপর হচ্ছে গ্যালভানিক কোষের তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে এবং গ্যালভানিক কোষ আবিষ্কার কিভাবে হয় সেটা সম্পর্কে বললাম। এখন হচ্ছে আমি আরেকটা টপিক দেখো পরবর্তীতে লিখেছি, বিদ্যুৎ পরিবাহী এবং তড়িৎদ্বার। বিদ্যুৎ পরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী বা বিদ্যুৎ পরিবাহী। যেমন ধরো ধাতু, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাসিড, ক্ষার, লবণ ইত্যাদি। তাহলে যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী, আর যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় কি বিদ্যুৎ অপরিবাহী। এখন বিদ্যুৎ পরিবাহী পদার্থ আবার দুই ধরনের। বিদ্যুৎ পরিবাহী পদার্থের ক্ষেত্রে একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী বা তড়িৎ পরিবাহী এটা হচ্ছে দুই ধরনের। বিদ্যুৎ পরিবাহী হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ইলেকট্রন পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটাকে আমরা বলবো কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে এখন আমি বললাম যে বিদ্যুৎ পরিবাহী হচ্ছে যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। তাহলে বিদ্যুৎ পরিবাহী পদার্থকে আবার দুভাগে ভাগ করা যায়, ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী কারা? যারা ইলেকট্রন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তাদেরকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ, যেমন সকল প্রকার ধাতু এবং গ্রাফাইট, তারা হচ্ছে সকলে ইলেকট্রনীয় পরিবাহী। আর যদি বলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে যারা আয়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তারা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যেমন ধরো অ্যাসিড, ক্ষার, লবণ ইত্যাদি। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী ক্ষেত্রে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলবো সকল প্রকার ধাতু এবং হচ্ছে কি গ্রাফাইট। আর এটার উদাহরণ দিতে পারো তোমরা অ্যাসিড, ক্ষার ইত্যাদি। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে, যেমন আমি বললাম যে ধাতু এবং কি গ্রাফাইট। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি করে? আয়নের মাধ্যমে বিদ্যুৎ চলাচল করে বা এটা বিদ্যুৎ উৎপাদন করে, যেমন সকল প্রকার অ্যাসিড এবং হচ্ছে ক্ষার। এই হচ্ছে পরিবাহী দুই ধরনের হয়ে থাকে। তারপর হচ্ছে তড়িৎদ্বার কি? তড়িৎদ্বার হচ্ছে কোন একটা বিক্রিয়ায় একটা ধাতব বা অধাতব এক ধরনের পরিবাহী। তড়িৎদ্বার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, অ্যানোড এবং হচ্ছে ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোডের ক্ষেত্রে আমি বলে রাখি যে অ্যানোড তড়িৎদ্বার এটাকে বলা হয় জারণ তড়িৎদ্বার, ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার।
অ্যানোড হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার, অ্যানোডের সক্রিয়তা বেশি আর ক্যাথোডের সক্রিয়তা হচ্ছে কম। এখন তড়িৎদ্বারটা, এটার ব্যবহারটা কোথায়? এখন আমি যখন তোমাদের তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষটা আলোচনা করব, এখন তোমরা তড়িৎদ্বারের ব্যবহারটা দেখতে পাবে। যেমন ধরো আমি এখন আলোচনায় ফিরে যাচ্ছি যে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আমি একটু আলোচনা করি আজকে। সেটা হচ্ছে, দেখো এটা একটা পাত্র, এখানে যে দ্রবণটা আছে, এখানে দুইটা তড়িৎদ্বার রাখা আছে, এখানে দুইটা তড়িৎদ্বার রাখা আছে। তড়িৎদ্বার দুইটিকে বাহির থেকে তারের মাধ্যমে ব্যাটারি সংযোগ দেওয়া হলো। বাহির থেকে তারের মাধ্যমে ব্যাটারি সংযোগ দিয়ে, এটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তাহলে ধনাত্মক প্রান্ত অবশ্যই কি হয়, অ্যানোডের সাথে সংযুক্ত থাকে, এটা হচ্ছে ক্যাথোডের সাথে সংযুক্ত। এখন এই যে এই পাত্রের মধ্যে, এটা যেহেতু তড়িৎ বিশ্লেষ্য কোষ, তার মানে হচ্ছে এখানে যে প্রক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ পাত্রে রাখা যৌগটি বা পদার্থটি বাহির থেকে, এই যে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে দুইটা তড়িৎদ্বারে, বাহির থেকে এটা বিদ্যুৎ চালনা করে এই পাত্রে অবস্থিত যৌগটিকে বিশ্লেষিত করা হয়, অর্থাৎ এটা রাসায়নিকভাবে বিশ্লেষিত হয়ে যাবে এবং এখানে যে ঘটনা ঘটবে সেটাকে বলা হয় কি, তড়িৎ বিশ্লেষণ। তাহলে দেখো যে তড়িৎ বিশ্লেষ্য কোষে যে পদার্থ বা যৌগটি আছে, সেটাকে যদি বাহির থেকে ব্যাটারি সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চালনা করা হয়, সেটা বিভিন্ন আয়নে বিশ্লেষিত হয়, তখন সেটা বিদ্যুৎ পরিবহন করে, আর সেই কারণে বিভিন্ন আয়নে বিশ্লেষিত হয় বলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণ। যেমন ধরো মনে করি আমি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দেয়া আছে, সোডিয়াম ক্লোরাইডের, তাহলে এটা যদি বিশ্লেষিত হয় সোডিয়াম ক্লোরাইড, এটা হয়ে যাবে সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে কি ক্লোরাইড আয়ন। আবার এখানে আছে কি পানি, H2O, তাহলে এটা হয়ে যাবে হাইড্রোজেন আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই যে পাত্রে অবস্থিত যৌগসমূহ বা পদার্থসমূহ বিভিন্ন আয়নে বিশ্লেষিত হচ্ছে, সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আর যে কোষের মধ্যে এই ঘটনাটা ঘটে তার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এবং সবসময় একটা কথা মনে রাখবে যে তড়িৎ বিশ্লেষ্য কোষে এই দুইটা তড়িৎদ্বার একই জাতীয় দিলাম, মনে করো যে এই দুইটা তড়িৎদ্বার হচ্ছে গ্রাফাইট তড়িৎদ্বার। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে একটা ঘটনা সবসময় ঘটে যে বাহির থেকে এটাতে বিদ্যুৎ সরবরাহ করার প্রয়োজন হয়। বাহির থেকে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিলে সেটা যৌগটা বা পদার্থটা বিভিন্ন আয়নে বিশ্লেষিত হয়, অর্থাৎ এটা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। এবার আসো গ্যালভানিক কোষের ক্ষেত্রে। তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে এমন। এখন গ্যালভানিক কোষের ক্ষেত্রে আমরা দেখাই, গ্যালভানিক কোষ মনে করো এটা একটা পাত্র, এটা একটা পাত্র, দুইটা পাত্রে কিছু দ্রবণ রাখা আছে, এই দ্রবণের মধ্যে দুইটা তড়িৎদ্বার সংযুক্ত আছে, এই হচ্ছে দুইটা তড়িৎদ্বার, একটা অ্যানোড একটা ক্যাথোড। এই তড়িৎদ্বার দুটিকে একটি তার দ্বারা সংযুক্ত করা হয়, এখানে একটা বাল্ব সংযুক্ত করা হলো, এখানে একটা বাল্ব সংযুক্ত করা হলো, ঠিক আছে। এটা মনে করো জিঙ্ক সালফেটের দ্রবণ, এটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ, ঠিক আছে। এখন দেখো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা একটা
দ্রবণপূর্ণ একটা পাত্র, এটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ। এটা হচ্ছে দ্রবণপূর্ণ আরেকটি পাত্র, সেটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ। এই দ্রবণ দুটার মধ্যে দুটা তড়িৎদ্বার, একটা অ্যানোড এবং একটা ক্যাথোড, দুইটা তড়িৎদ্বার একটি তার দ্বারা সংযুক্ত করা হলো। এই তারের এখানে একটা বাল্ব লাগানো আছে। এখন দেখো এখানে যে ঘটনাটা ঘটবে, এই জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক কি করবে, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ পরিণত হবে। এখানে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিবে। এখানে জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্কটা অবিরত ইলেকট্রন ছাড়তে থাকবে এবং সেটা কি হবে, জিঙ্ক আয়নে পরিণত হবে, 2+ আয়নে পরিণত হবে। এখন সেটা কেন হচ্ছে, জিঙ্ক কেন কপার সালফেটের দ্রবণে কেন কপারটা ইলেকট্রন ছাড়ছে না? কারণ তোমরা ধাতুর সক্রিয়তা সিরিজের ক্ষেত্রে যদি খেয়াল করো, দেখবে যে সক্রিয়তা সিরিজে কপারের আগে হচ্ছে জিঙ্কের অবস্থান। তাহলে কপারের আগে যেহেতু জিঙ্কের অবস্থান, সক্রিয়তার দিক দিয়ে যেহেতু জিঙ্ক অধিক সক্রিয়, তাই সেটা আগে ইলেকট্রন ত্যাগ করবে। এই কারণে জিঙ্ক এই দ্রবণে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। এখন জিঙ্কের ছেড়ে দেয়া ইলেকট্রনগুলো এভাবে এই তারের মাধ্যমে প্রবাহিত হতে থাকে। প্রবাহিত হওয়ার সময় এই বাল্বটা কি হয়, জ্বলে ওঠে। যখন ইলেকট্রনগুলো এখান দিয়ে প্রবাহিত হয় তখন এই বাল্বটা জ্বলে ওঠে। কারণ হচ্ছে আমরা জানি বিদ্যুৎ ততক্ষণ প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনের প্রবাহ থাকবে। ইলেকট্রনের প্রবাহের কারণে বাল্বটা জ্বলে ওঠে। এখন এই ইলেকট্রনগুলো এই তারের মাধ্যমে এই পাত্রে চলে আসে। এই পাত্রে যখন ইলেকট্রন চলে আসে তখন জিঙ্কের ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো কপার গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, কপার ধাতুতে পরিণত হয়। তাহলে এখানে কপার ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, ধনাত্মক আয়নের পরিমাণ ধীরে ধীরে এই দ্রবণে বৃদ্ধি পাচ্ছে। আর এখানে যেহেতু এই ইলেকট্রনগুলো এই তারের মধ্য দিয়ে এসে এই দ্রবণের দিকে আসছে, এখানে ঋণাত্মক আয়নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই দুইটা দ্রবণের মধ্যে আয়নের সমতা নেই। একটাতে ধনাত্মক আয়নের পরিমাণ বেশি হচ্ছে, আরেকটাতে এখানে জিঙ্কের পরিমাণ বেড়ে যাচ্ছে 2+, এখানে সালফেট 2- এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দুটি দ্রবণের মধ্যে আয়নের সমতা বিধানের জন্য বিভিন্ন লবণের সম্পৃক্ত দ্রবণপূর্ণ ইউ আকৃতির বাঁকানো একটা কাঁচ নল ব্যবহার করা হয়। এখন এখানে লবণ হিসেবে আমরা পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম। পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণপূর্ণ ইউ আকৃতির একটা বাঁকানো কাঁচ নল সংযুক্ত করা হলো, এটার নাম হচ্ছে লবণ সেতু। তাহলে লবণ সেতু দেওয়ার উপকারিতা কি? এই যে এখানে জিঙ্কের পরিমাণ অর্থাৎ ধনাত্মক আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাহলে এই ক্লোরাইডটা এই দ্রবণের দিকে আসবে। এই ক্লোরাইডটা যেহেতু এখানে ধনাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে ক্লোরাইডটা আসবে এটার দিকে। আর এখানে যেহেতু ঋণাত্মক আয়নের পরিমাণ বেশি, তাহলে পটাশিয়াম প্লাসটা চলে আসবে এটার দিকে। তাহলে এখানে দেখা যায় যেহেতু ক্লোরাইডটা এটার দিকে আসে, তাহলে জিঙ্ক 2+ প্লাস 2 ক্লোরাইড মাইনাস মিলে হয়ে যায় ZnCl2। আর পটাশিয়ামটা যেহেতু এটার দিকে যায়, তাহলে পটাশিয়াম প্লাস প্লাস সালফেট 2- মিলে হয়ে যায় কি, পটাশিয়াম সালফেট। তাহলে দেখো যে এতক্ষণ যাবত এই পাত্রে জিঙ্ক 2+ এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল, অর্থাৎ ধনাত্মক আয়নের পরিমাণ খুব বেড়ে যাচ্ছিল। আর ওইখানে জিঙ্কের ত্যাগ কিন্তু ইলেকট্রনটা ওই পাত্রে যাওয়ার কারণে ওইখানে ঋণাত্মক আয়নের আধিক্য দেখা দিয়েছিল, সেজন্য সালফেট 2- আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছিল। তাহলে দুইটা পাত্রের মধ্যে আয়নের সমতা বিধান ছিল না। এই আয়নের সমতা বিধান করার জন্য
পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণপূর্ণ। পটাশিয়াম ক্লোরাইডটা কিন্তু কঠিন হলে হবে না, কঠিন লবণের কোনো কঠিন লবণপূর্ণ কোনো বাঁকানো নল এখানে ব্যবহার করা যাবে না। এখানে অবশ্যই সম্পৃক্ত দ্রবণ, পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণপূর্ণ ইউ আকৃতির একটা নল এখানে ব্যবহার করা হয়েছে, যেন যেটাতে ধনাত্মক আয়নের পরিমাণ বেশি ক্লোরাইডটা সেখানে আসবে এবং যেটাতে ঋণাত্মক আয়নের আধিক্য দেখা দিয়েছে পটাশিয়ামটা সেখানে যাবে এবং সেখানে গিয়ে দুটি দ্রবণের মধ্যে আয়নের সমতা বিধান হবে। এবং এই সমতা বিধানের কাজটা যে ইউ আকৃতি বাঁকানো কাঁচ নলটা করলো সেটার নাম হচ্ছে কি লবণ সেতু। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে লবণ সেতু কি, লবণ সেতু কি, লবণ সেতুর কাজ কি। আরেকটা এখানে দেখো, এখানে আমি বলেছিলাম এখান দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় বাল্বটা জ্বলে উঠবে, তাহলে লবণ সেতু না দিলে কি বাল্বটা জ্বলতো না? অবশ্যই জ্বলতো। লবণ সেতু না হলেও বাল্বটা ততক্ষণ পর্যন্ত জ্বলবে যতক্ষণ পর্যন্ত দ্রবণের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ থাকবে। আমরা জানি বিদ্যুৎ মানে হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন যতক্ষণ প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ চলাচল করবে। তাহলে এখানে যদি ইলেকট্রনের প্রবাহ যতক্ষণ পর্যন্ত থাকবে বাল্বটা ততক্ষণ পর্যন্তই জ্বলে থাকবে। এখন ইলেকট্রনের প্রবাহ কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতে পারবে ঠিক ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন এখান দিয়ে প্রবাহিত হবে এবং বাল্বটা ততক্ষণ পর্যন্ত জ্বলে থাকবে। এটা হচ্ছে দাঁড়িয়ে লবণ সেতুটা না দিলেও এটা জ্বলবে। বিদ্যুৎ চলাচলের সাথে লবণ সেতুর কোনো সম্পর্ক নাই। লবণ সেতুটা আমরা ব্যবহার করেছি দুটি দ্রবণের মধ্যে আয়নের সমতা বিধানের জন্য। এই হচ্ছে লবণ সেতু। তাহলে আজ আমার আলোচনার লবণ সেতু পর্যন্ত আমি বলেছিলাম আলোচনা করব, কারণ যেহেতু আজকের আলোচনাটা একটু তোমাদের কাছে অন্যরকম মনে হতে পারে যে তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ দুটো একটু ভিন্ন ধরনের, তারপরে তাদের গঠন এবং এটা একটা বুঝে পড়ার একটা বিষয়, সেজন্য আমি আর আলোচনাটাকে প্রসারিত করব না। আশা করি যতটুকু আমি আজ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তোমরা ততটুকু বুঝতে পেরেছো এবং সামান্য একটু হলেও উপকৃত হয়েছ। আমি এই অধ্যায়টার প্রত্যেকটা টপিক, পরবর্তী যে টপিকগুলো, প্রতিটা টপিকই গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসে আমি আবার চেষ্টা করব কি আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য। আজ বিদায় নেওয়ার পূর্বে তোমাদেরকে আমি একটা কাজ দিয়ে রাখি। এই প্রশ্নটা তোমরা বিগত বছরের বুট কোশ্চেনগুলো দেখলে তোমরা খুব ভালোভাবে খেয়াল করলে দেখবে যে প্রশ্নটা বেশ কয়েকবারই এসেছে। লবণ সেতুর প্রয়োজনীয়তা, লবণ সেতুর প্রয়োজনীয়তা লিখো, বা লবণ সেতুর গুরুত্ব। লবণ সেতুর প্রয়োজনীয়তা, আমি তো জাস্ট লবণ সেতু কি এটা সংজ্ঞাটা বললাম, বা লবণ সেতুর প্রয়োজনীয়তাটা আমি সংক্ষেপে প্রকাশ করলাম যে দুটা দ্রবণের মধ্যে আয়নের সমতা বিধানের জন্য। কিন্তু তোমাদের এই প্রশ্নটা যদি তোমাদের খ নাম্বারে আসে তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটা সবসময় চেষ্টা করবে পয়েন্ট আকারে দেওয়ার জন্য, 1 2 3 4 এভাবে করে দেওয়ার জন্য। যদি খ নাম্বারে আসে তাহলে দুইটা দিলেই এনাফ, 2টা পয়েন্ট। কিন্তু এই প্রশ্নটা বেশিরভাগই দেখা যায় যে ঘ নাম্বারে আসে সৃজনশীলে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই 4টা বা 5টা পয়েন্ট এটা সম্পর্কে লিখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমি আশা করছি যে আমি যতটুকু আমি আমার মতো করে চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরও চেষ্টা করবে বোঝার জন্য। এবং আমি যে কাজগুলা দিয়েছি তোমরা এই কাজগুলা বাড়িতে সুন্দরভাবে সম্পূর্ণ করবে। আজ তাহলে এ পর্যন্তই।
আমি আমার পরবর্তী ক্লাসে আবার গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে সবাই বাড়িতে অবস্থান করবে, সবাই নিয়মিত পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে এবং সৃষ্টিকর্তাকে বেশি বেশি করে স্মরণ করবে। আর আমরা সবাই অবশ্যই আমাদের দেশকে ভালোবাসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।